পুরাদস্তুর জঙ্গল যাকে বলে, কখনো বাঁশঝাড়, কখনো বিশাল বিশাল নাম না জানা গাছ, কখনো বিভিন্ন রকমের লতা, ছোট বড় পাহাড়। তার মধ্যে দিয়ে বয়ে চলেছে ঝিরিপথটি। হাঁটতে হাঁটতে তিতির খেয়াল করছিল দোলা সাফির সাথে ঝগড়া করছে। ঝগড়ার টপিক কোমর সমান পানি, সাফি ওকে হাঁটিয়ে পার করিয়েছে, আর মুগ্ধ তিতিরকে কোলে নিয়ে পার করল। দোলা চাপা স্বরে বললেও শুনতে পাচ্ছিল তিতির। দোলা বলছিল, বড় ভাইয়ের কাছ থেকে কিছু শেখ। সাফি বিরক্ত মুখে বলল, প্রেমটা ওর সাথেই করতা। কি বললা তুমি? কি বলবো? তোমরা মেয়েরা এমন কেন? একজনকে একটা কিছু পেতে দেখলেই সেটা তোমাদেরও লাগবে। কিন্তু কেন? তুমি জানো আমি কত কষ্টে পানিটা পার হয়েছি? জানি, ইভেন তুমিও জানতা এরকম হতে পারে। জেনেই তো এসেছ। দোলা, এখানে আমরা ঘুরতে এসেছি, প্রেম করতে না। প্রেম ঘরের দরজা বন্ধ করেই করা যায়। তার জন্য জঙ্গলে আসতে হয় না। আবার প্রেম শুধু ঘরের দরজা বন্ধ করে না, জঙ্গলে এসেও করা যায়। উফ, তুমি একটু চুপ করবা? কেন চুপ করব? আমাকে কোলে নিলা না কেন তুমি? অদ্ভুত তো। অদ্ভুত না? বলো বলো, আমি কি ভাইয়ার মতো স্ট্রং নাকি যে তোমাকে কোলে নিব? তোমাকে কোলে নিয়ে আমি হাঁটতে পারবো? প্রেম করার সময় দেখে নাও নাই কেন? কি, তুমি আমাকে মোটা বললা? কখন বললাম? আমি তো বললাম আমার কথা। তোমার ওজন 50, আমার 63। কিভাবে কোলে করে হাঁটব? তিতিরের বড়জোর 45-এর 46 হবে। সেখানে ভাইয়ার 80। ওর পক্ষে এটা ইজি ছিল। তোমার বেশি শখ লাগলে ওর কোলেই চড়ো গিয়ে। তুমি আমার সাথে কথাই বলবা না? আচ্ছা বলবো না, যাও যাও। হুহো। মুগ্ধ তিতিরের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এই তিতির পাখি, অন্যের ঝগড়া হা করে দেখতে হয় না। তিতির চমকে উঠে বলল, না না, কই, আমি তো অন্যের ঝগড়া দেখছি না। আমি তো দেখলাম দোলা সাফি আবার লেগেছে। ওরা সারাদিন ঝগড়া করতে থাকে। এবার কি নিয়ে লাগলো? আমি অন্যের পার্সোনাল কথা শুনি না। মুগ্ধ হাসছিল। তিতির বলল, হাসছেন যে? এমনি। কথা বলেই আবার হাসল। তারপর প্রসঙ্গ পাল্টাল, কেমন লাগছে এই বুনো সৌন্দর্য? ভালোই, কিন্তু এত মানুষ না থাকলে একটু গা ছমছমে অনুভূতি হতো। পথে আরও 5বার জোকে ধরল তিতিরকে। পঞ্চমবার মুগ্ধ তিতিরের ধার থেকে জোক ছাড়াচ্ছে এমন সময়েও বলল, আচ্ছা আপনি কি জোকেদের সাথেও ভাব করে গেছেন? আমাকে 5বার ধরল আর আপনাকে একবারও না। কি আজব। মুগ্ধ হেসে বলল, তোমার ব্লাডগ্রুপ কি বি+? হ্যাঁ। আপনি কি করে জানলেন? যাদের ব্লাডগ্রুপ বি+, তাদের জোকে ধরে বেশি, মশা কামড়ায় বেশি। ও হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যেখানে কাউকে মশা কামড়ায় না আমাকে সেখানেও মশা কামড়ায়। আপনার ব্লাডগ্রুপ কি? যে জোকে ধরে না, ও+। এত বনে বাদারে ঘুরে বেড়াই, কোথাও জোকে ধরে না। একমাত্র হামহাম ঝরনায় যাওয়ার সময় ধরেছিল একবার। ওখানে যাওয়ার রাস্তায় একটা জায়গা পড়ে পুরো জোকের আখড়া। ওখানে আমি গেলে তো বোধ হয় আমি শেষ। আমিও সেটাই ভাবছি। হঠাৎ মুগ্ধ তিতিরের হাত ধরে থামাল। এই দাঁড়াও দাঁড়াও। কি? তারপর মুগ্ধ ওর হাতের লাঠি দিয়ে গাছের ভেতর কিছু একটা দেখালো। ওই দেখ। তিতির প্রায় লাফিয়ে উঠল। ওয়াও, সাপ। বাট লাইট গ্রিন কালার। হাও কিউট। এত সুন্দর সাপ আমি জীবনেও দেখিনি। ভয় লাগছে না? ভয় কিসের? আমি কি ওর কাছে যাচ্ছি না ও আমার কাছে আসছে? অযথা ভয় পাবো কেন? এক্সাক্টলি, এটাই অনেকে বোঝে না। সাপ দেখলেই লাফালাফি শুরু করে দেয় ভয়ে। কিন্তু সাপের ক্ষতি না করলে? সাপ মানুষের ক্ষতি কখনো করে না। সেটাই। কিছুদূর যেতে না যেতেই সামনে দিয়ে একটা কুকুর আসছিল। একটু দ্রুতই হাঁটছিল কুকুরটা। কাছাকাছি আসতেই তিতির পেছনে দৌড়ে এসে ধাক্কা খেল মুগ্ধর সাথে। ওকে দৌড় দিতে দেখে কুকুরটা ঘেউ ঘেউ করে তেড়ে আসছিল। মুগ্ধ কুকুরটাকে তাড়িয়ে দিল। তারপর বলল, জোকে নয়, সাপে নয়, ডাকাতে নয়, এমনকি পুরুষ মানুষেও নয়। বাঘিনী কিনা কাবু হলো কুকুরে? উফ, আপনি মারাত্মক খারাপ লোক। সব মানুষেরই তো কোনো না কোনো ফোবিয়া থাকে। আমার আছে কুকুর ফোবিয়া। এটা নিয়ে এত মজা নেয়ার কিছু নেই। মুগ্ধ হাসছিল। তিতির বলল, এত হাসছেন যে, নিজে মনে হয় কিছুকেই ভয় পান না? পাই তো। কি ভয় পান? তিতিরের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, মেয়ে মানুষ। বলেই হেসে দিল মুগ্ধ। ঝিরিপথ ধরে প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর দূর থেকেই জলপ্রপাতের জলকেলির শব্দ শুনতে পেল ওরা। কিন্তু তখনও জলপ্রপাতটা দেখা যাচ্ছিল না। তিতির আনন্দে লাফিয়ে উঠল। এসে গেছি। মুগ্ধ জানালো, না মাত্র তো পানির শব্দ এল।
আসলে ওখানে এত জোরে জোরে পানি পড়ে যে দূর থেকেও শব্দ শোনা যায়। ও তারপর আরও 15-20 মিনিট হাঁটার পর দেখা মিলল নাফাখুম জলপ্রপাতের। তিতির দূর থেকে দেখতে পেয়েই দৌড়ে গেল জলপ্রপাতের কাছে। চোখে না দেখলে ভাবা যায় না কি ভয়ঙ্কর এর সৌন্দর্য। 40 ফিট প্রশস্ত এই জলপ্রপাত। যেমন এর রূপ তেমনি তার গর্জন। ভয়ঙ্কর স্রোতে পানি আছড়ে পড়ছে রেমাক্রি খালে। তবে খালটা এখানে তুলনামূলক সরু, যার দুপাশে পাথরের পাহাড়। সেই পাহাড়ের উপরেই ওরা দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে কি বিচিত্র সেই পানি পড়ার আওয়াজ। কোথাও ঝোড়ো ঝোড়ো, কোথাও গমগম, কোথাও কলকল। সামনে, পাশে, একটু দূরে, আরও দূরে শুধু উন্মত্ত স্রোতধারা। অজস্র স্রোতধারাগুলো মধ্যে যেন প্রতিযোগিতা লেগেছে কে কত জোরে, সবেগে আছড়ে পড়তে পারে। জলপ্রপাতটায় দুটো স্টেপের মতো আছে। প্রথম স্টেপ থেকে ভয়ঙ্কর সেই স্রোতধারাগুলো সেকেন্ড স্টেপে গিয়েই ছড়িয়ে পড়ছে খালে। খালের পানিগুলোর রং সবুজ। কিনারে দাঁড়িয়েই পানির ছাট লাগছিল তিতিরের গায়ে। তিতির একটা কথাও বলছিল না, অবাক চোখে শুধু চেয়ে চেয়ে দেখছিল। মুগ্ধ এসে ওর পাশে দাঁড়াল। অন্যরা দুয়েকজন ওদের মতোই কোনো এক কিনারে দাঁড়িয়ে জলপ্রপাতের তেজস্বী সৌন্দর্য দেখছে। আর ম্যাক্সিমামই ছবি তোলায় ব্যস্ত। কিন্তু আধুনিকতার কোন ছোঁয়াই এখানে এখনও পৌঁছায়নি বলে নাফাখুমের ভার্জিনিটি পুরোপুরি অনুভব করা যায়। স্রষ্টার তুলির স্পর্শে যেন সবকিছুই এখানে বর্ণময়। ফুল, পাখি, প্রজাপতি, প্রকৃতির সমস্ত রং যেন এরা উজাড় করে পেয়েছে। নাম না জানা মিষ্টি পাখির ডাক পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। মুগ্ধ বলল, এখানে কিছুক্ষণ থাকলে এক অদ্ভুত মোহময় ও প্রাচীন অনুভূতির গন্ধ পাওয়া যায়। তুমি কি পাচ্ছ? হুম, পাচ্ছি বোধ হয়। আর আমি এতক্ষণ এটাই ভাবছিলাম, কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। কি অসাধারণ! হুম, বান্দরবনের প্রাকৃতিক রূপ উপভোগ করতে হলে অবশ্যই নাফাখুমে একবার আসা উচিত। সত্যি। আচ্ছা, এর নাম নাফাখুম কেন হল? এটা নিয়ে স্থানীয়দের বেশ কয়েকটি মিথ আছে। তার মধ্যে যেটা বহুল প্রচলিত সেটা বলি। ম্রোং ভাষায় খুম মানে জলপ্রপাত, আর নাফা হল নথ, নুসপিন। তো আগে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যেত, তাদের নাকে নথ পরিয়ে রাখা হতো। তাই এর নাম নাফাখুম। মাছ পাওয়া যেত মানে? এই খালে মাছ পাওয়া যেত? হ্যাঁ, তবে বেশি পাওয়া যেত গর্তে। গর্ত আবার কোথায়? এই বিশাল উন্মত্ত জলরাশি দেখতে পাচ্ছ, এর নিচে ছোট ছোট গর্ত আছে যার মুখগুলো ম্যানহোলের সমান। কিন্তু অনেক গভীর, 30-40 ফিট পর্যন্ত। ওখানেই মাছ বেশি থাকত। সে কি? তাহলে তো এখানে নামাটা খুবই রিস্কি। কখন কে ওইসব গর্তের মধ্যে ঢুকে যাবে, কেউ কিছু করতেও পারবে না। ওই স্রোতের ওখানে গেলে গর্তে ঢোকার সময় পাবে না। স্রোতই ভাসিয়ে খালে ফেলে কোথায় নিয়ে যাবে টেরও পাবে না। ওহ, হঠাৎ সাফির গলা পাওয়া গেল। ভাইয়া, এদিকে আয়। ওরা অনেকেই নামতে চাচ্ছে। আমার সাহস হচ্ছে না ওদের নামতে দিতে। তুই আগে নেমে দেখা কিভাবে নামতে হবে। তারপর যদি কেউ সাহস করে তো নামবে। মুগ্ধ সাফিকে বলল, ওয়েট, আসছি। তারপর ওর তিতিরকে বলল, আপনি নামবেন নাকি? হুম, প্লিজ নামবেন না। এটা ভয়ঙ্কর রিস্কি জায়গা। আমার কিছু হবে না। আমি ওই খালে সাঁতারও কেটে আসতে পারব। তাছাড়া আমার কাছে প্রোটেকশন আছে। চলো চলো। তিতিরের বুক দুরুদুরু করছিল। কি করছে মুগ্ধ এটা? কেন করছে? সাফি থামাচ্ছে না কেন? এত রিস্ক নেয়ার কি দরকার? জায়গাটা তো সত্যিই অনেক ভয়ঙ্কর। মুগ্ধ ব্যাগ থেকে একটা বেল্টের মতো কি বের করল, তার দুপাশে দড়ি বাঁধা। সেটাকে কোমরে আটকে নিল। জলপ্রপাতের দুপাশে কয়েকজন করে সেই দড়ি ধরে রাখল। আর মুগ্ধ জলপ্রপাতের উপরের দিকটায় নামল। সেখানে শুধু ছোট বড় পাথর আর জলপ্রপাতের স্রোতের পানির শুরু। তিতিরের মন চাইছে গিয়ে ওদের সাথে দড়িটা ধরতে। ওর মনে হচ্ছিল ও যদি দড়িটা না ধরে তাহলে মুগ্ধ সেফ থাকবে না। কিন্তু তিতিরের সব ভয় দূর হয়ে গেল যখন দেখল মুগ্ধ তোড়তাড় করে এক পাথর থেকে আরেক পাথরে যাচ্ছে। আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগল। নিচের দিকে স্রোতের তেজও বেশি, পানিও বেশি। আস্তে আস্তে মুগ্ধ সেকেন্ড স্টেপটায় চলে গেল। পুরো জলপ্রপাতের পানি ওখানটায় গিয়েই পড়ছে। তিতিরের এবার নিঃশ্বাসটাই আটকে গেল। মুগ্ধ দাঁড়িয়ে আছে আর স্রোতের ধাক্কায় বাঁকা হয়ে যাচ্ছিল। ভাগ্যিস যারা দড়ি ধরেছিল তারা খুব শক্ত করে ধরেছিল, আর মুগ্ধও পায়ের উপর সব জোর দিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দড়িওয়ালাদের উদ্দেশ্য করে মুগ্ধ কিছু বলল, কিন্তু পানির শব্দে তিতির তা বুঝল না। হঠাৎ দেখল মুগ্ধ পায়ের ভয় ছেড়ে দিয়েছে। দড়িওয়ালারা আরও শক্ত করে দড়ি ধরে আছে। মুগ্ধ তখন পানিতে ভাসছিল।
আর কান্নায় ভাসছিল তিতিরের চোখ দুটো। কেউ দেখল না অবশ্য, সবার নজর তখন মুগ্ধর দিকে। একসময় এই দৃশ্যটাও তিতিরের চোখে সয়ে গেল। কান্না থামিয়ে চোখ মুছল। এবার আর ভয় করছে না। অনেকক্ষণ ওভাবে থাকার পর মুগ্ধ আবার পা ফেলল পাথরে। তারপর আস্তে আস্তে উঠে এল। উপরে উঠেই ব্যাগ থেকে পানি বের করল এবং হাফ লিটারের পানির বোতল একটানে শেষ করল। তারপর চিত হয়ে শুয়ে পড়ে হাঁপাতে লাগল। একটা পা সোজা আরেকটা পা ভাঁজ করা ছিল। হাফ প্যান্ট পরা মুগ্ধর ভেজা পায়ের হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছিল। লোমগুলো ভিজে কেমন হালকা সবুজ একটা ভাব এনেছে। ওগুলো যেন ডাকছে তিতিরকে। ওর খুব ইচ্ছে করছিল পাগুলো ধরতে। কিন্তু মেয়েদের সব ইচ্ছে পূরণ হয় না, এমনকি বলাও যায় না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে উঠে বসল মুগ্ধ। একজন এসে বলল, ভাই বেশি খারাপ লাগছে? মুগ্ধ হেসে বলল, আরে না, ইট ওয়াজ স্পিচলেস। আমি জাস্ট একটু রেস্ট নিয়ে নিলাম। এটা আমার লাইফের সেকেন্ড টাইম। প্রথমবার যখন এসেছিলাম তখনও এরকমই করেছিলাম। তবে হ্যাঁ, পানির স্রোত অনেক শক্তিশালী। সাফি বলল, নামার ইচ্ছে ছিল, বাট তুই বাঁকা হয়ে যাচ্ছিলি। আমি তো দাঁড়িয়েই থাকতে পারবো না বোধ হয়। দোলা সাফিকে বলল, এই না, তুমি নেমো না। অতিরিক্ত ভয়ঙ্কর ছিল ব্যাপারটা। দেখা গেল কেউই সেভাবে নামল না। উপরের দিকে নেমে হাত ধরাধরি করে পা ভিজিয়ে হেঁটে চলে আসল। মুগ্ধ একা হতেই তিতির ওর কাছে গিয়ে বলল, আমাকে ওখানে নিয়ে যাবেন? তুমি যাবে? হ্যাঁ, একা তো আর যেতে পারবো না। আপনি যদি নিয়ে যান তো যাব। শিওর? 100%। কিন্তু আপনি আবার নামলে আবার কষ্ট হবে। কিসের কষ্ট? আবার নামলে আবার ফিল করতে পারবো। খালি কনফার্ম করো সত্যিই যাবা কিনা। সত্যিই যাব। আবার একইভাবে সব ব্যবস্থা হলো। এবার একই বেল্টের মধ্যে দুজন। সবাই তিতিরের সাহস দেখে রীতিমতো অবাক। যদিও একই বেল্টের মধ্যে দুজন বাধা ছিল, তবু তিতির জোকের মতো আঁকড়ে ধরেছিল মুগ্ধকে। আস্তে আস্তে উপর থেকে নিচে নামার সময়ই তিতিরের পা ফেলতে কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু ভালো লাগছিল খুব বেশি। সেকেন্ড স্টেপে যেতেই তিতিরের পা ভেঙে আসছিল। স্রোতের এত জোর। মুগ্ধ বলল, ভরসা আছে তো আমার উপর? 100% আছে। মুগ্ধ তিতিরের কোমর জড়িয়ে ধরে তিতিরকে উঁচু করল। এবার আর মুগ্ধ পাথর থেকে পা সরাল না। তিতির চোখ বন্ধ করে ফেলেছিল। দু পাশ থেকে উপর থেকে সব দিক থেকে স্রোতের পানি এসে পড়ছিল ওর গায়ে। তখন ও ভাসছিল জলপ্রপাতের উত্তল স্রোতধারায়। ভাসছিল প্রেমের জোয়ারেও। এখন আর কষ্ট হচ্ছে না। স্রোত তিতিরের পা এমনভাবে ভাসিয়ে নিয়েছে যে তিতিরের মনে হচ্ছিল ও সেই স্রোতের উপর শুয়ে আছে। বালিশটা ছিল মুগ্ধর শক্ত বুক। তখন পর্যন্ত ওটাই ছিল ওর জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। হঠাৎ তিতির উপরের দিকে তাকাতেই দেখতে পেল মুগ্ধ তাকিয়ে আছে ওর দিকে। মুগ্ধর চোখে চোখ পড়তেই তিতির হাসল মুগ্ধ। জলপ্রপাতের পানিতে ভাসতে ভাসতে আর স্রোতের ধাক্কা খেতে খেতে তিতিরের সারা শরীর যেন অসাড় হয়ে পড়ছিল। তিতির পানি থেকে ওঠার কথা মুগ্ধকে বলতে গিয়ে দেখল কোনো কথাই বলতে পারছে না। কথা বলার জন্য যে মিনিমাম শক্তিটুকু দরকার তা ওর ওই মুহূর্তে ছিল না। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ বলল, এই তিতির পাখি, চলো এবার ওঠা যাক। এর বেশি থাকলে পরে তোমার কষ্ট হবে। তিতির কিছু বলতে পারল না। মুগ্ধ ওর উত্তরের অপেক্ষা না করেই উপরে উঠল। সাথে সাথে দোলা এসে ওদের বেল্ট আর দড়ি খুলে দিল। তিতির নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে। মুগ্ধর ব্যাগে আরও 2 বোতল পানি ছিল। একটা বের করে তিতিরকে খাওয়ালো। তিতির অর্ধেকটা পানি খেয়ে আবার শুয়ে পড়ল। মুগ্ধ বাকি পানিটুকু খেয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। হঠাৎ তিতিরের দিকে তাকাতেই দেখল তিতির উঠে বসেছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাসছে, চোখ দিয়ে পানি পড়ছে। তাকিয়ে আছে জলপ্রপাতের সেই স্রোতধারাগুলোর দিকে। কিছুক্ষণ পর তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না আপনি আমাকে আজ কি দিয়েছেন? এ এক অদ্ভুত অনুভূতি। যতক্ষণ আমি ওখানে ছিলাম আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো এক জগতে আছি। যদিও আমার এক ফোঁটা শক্তি ছিল না, কিন্তু আমার খুব ভালো লাগছিল। খুব খুব খুব। মুগ্ধ হাসল, শুধু কিছু বলল না। দোলা বলল, এত ভালো লাগছে তাহলে কাঁদছ কেন? তিতির হাসতে হাসতে বলল, আমি তোমাকে বোঝাতে পারবো না আপু। আমার এই কান্নাটা অবশ্যই খুশির কান্না। আমার জীবনে এত সুখের মুহূর্ত আগে কখনো আসেনি। কিন্তু কেন জানি না কান্নাটা আমি থামাতে পারছি না। মুগ্ধ বলল, আমি তো দেখছি তুমি হাসিটাও থামাতে পারছ না। তিতির আবার হাসল। মুগ্ধ ব্যাগ থেকে টাওয়াল বের করে দিল। বলল, নাও, মাথাটা ভালো করে মুছে নাও।
তিতির টাওয়াল নিল। মুগ্ধ ব্যাগ নিয়ে উঠে কোথায় চলে গেল। একটু পর ভেজা 3/4 পাল্টে শুকনো একটা পরে ফিরে এল। তিতির এখনও সেই জায়গায় একা একা বসে আছে। আর গ্রুপেরই একটা ছেলে ওর দিকে তিতিরের দিকে তাকিয়ে আছে। নজরটা যে কোন দিকে তা বুঝতে মুগ্ধর অসুবিধা হল না। ট্রিপে এসে ছেলেটাকে কিছু বলাও তো যাবে না। তিতিরের কাছে এসে জিজ্ঞেস করল, তিতির ব্যাগ তো আনোনি না? না, এক্সট্রা কাপড় যখন আনোনি ভেজাটা উচিত হয়নি। তিতির বলল, প্রবলেম নেই। প্রবলেম আছে। দোলা ছোট একটা ব্যাগ এনেছে, ওকে জিজ্ঞেস করো তো ওর কাছে এক্সট্রা কাপড় আছে কিনা। তিতির উঠে গিয়ে দোলার সাথে কথা বলে ফিরে এল। বলল, আপু ব্যাগে কাপড়চোপড় আনেনি, শুকনো খাবার এনেছে। ও। তারপর মুগ্ধ নিজের ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও এটা পরো। তিতির অবাক চোখে, এটা আপনার? হ্যাঁ। এবার তিতির হো হো করে হেসে উঠল। ওর মধ্যে দুটো আমি ঢুকতে পারব। সেটা আমি জানি। লাগলে 3টা তুমি ঢোকো গিয়ে। যাও। আর একটা কথাও না বলে চেঞ্জ করে এসো। ওই ঝোপের আড়ালে গিয়ে চেঞ্জ করো। থ্যাঙ্কস বাট সত্যি কোনো দরকার নেই। আমার ঠান্ডা লাগবে বলে বলছেন তো? আমার এটুকুতেই ঠান্ডা লাগে না, কোনো প্রবলেম হবে না। এটা আপনিই পরুন। তিতির বাম পাশের চেক শার্ট পরা ছেলেটা তোমার ভেজা শরীরের দিকে তাকিয়েছিল। আমি দেখেছি, দেখে খুব রাগ লেগেছে। মন চাইছিল চোখ দুটো গেলে দিই। ট্রিপে কোনো ঝামেলা করতে চাচ্ছি না। তাই বলছি চেঞ্জ করো। তিতিরের চোখগুলো রসগোল্লা হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মুগ্ধ বলল, একদম ডিরেক্টলি না বললে কিছুই বোঝো না কেন? আজব। তিতির আর একটা কথাও না বলে টি শার্টটা নিয়ে ঝোপের মধ্যে চলে গেল। তারপর টি শার্টটা বুকে জড়িয়ে ধরল, স্মেল নিল। ইস, মুগ্ধ কত খেয়াল রাখে ওর যতটা ও নিজেও রাখতে পারে না। উড়তে ইচ্ছে করছে, উড়তে। মুগ্ধর স্মেলটাও এত মারাত্মক কেন? মুগ্ধর টি শার্টটা তিতিরের হাঁটু সমান লম্বা হয়েছে, আর এত ঢোলা যে আরও 2-1 জন ঢুকতে পারবে। তাতে কিছু যায় আসে না। মুগ্ধর টি শার্ট পরা মানে অনেক কিছু যা কেউ বুঝবে না। আরেকবার টি শার্টটা নাকের কাছে এনে স্মেল নিয়ে বেরিয়ে এল ঝোপের বাইরে। ওকে দেখে দোলা হেসে দিল। আরও অনেকেই হাসল বোধহয়, কিন্তু ও একটু অস্বস্তিবোধ করছিল না। খুব পার্ট নিয়েছিল। এবার ফেরার পালা। প্রায় 4-5 ঘন্টা নাফাখুমে কাটিয়ে ওরা ফেরার পথে হাঁটা ধরল। পথে তিতিরকে 9 বার জোকে ধরল। মুগ্ধ একইভাবে জোক ছাড়িয়ে দিল। সবারই কেমন যেন কথাবার্তা ফুরিয়ে গেছিল। জলপ্রপাতের ঘোর কারোরই কাটেনি। সেই কোমর সমান পানির জায়গায় এসে মুগ্ধ বিনাবাক্যে তিতিরকে কোলে নিয়ে হাঁটা শুরু করল। কোলে নিতেই তিতির ওর গলা জড়িয়ে ধরল। একটা অদৃশ্য অধিকারবোধ দুজনের মধ্যেই কাজ করছিল। মুগ্ধর টি শার্ট তিতিরকে দেয়ার কারণে মুগ্ধ ছিল খালি গায়ে। এটাও একটা দেখার মতো দৃশ্য ছিল। তিতিরের কেমন যেন লাগছিল। মুগ্ধ ছিল খালি গায়ে আর লজ্জা লাগছিল ওর। হাতগুলো মুগ্ধর খালি গায়ে লাগছিল। আর যখনই সে হাতের কুনুই ওর বুকের লোমগুলোর সাথে লাগছিল তখন সুরসুরি লাগছিল তিতিরের। যেদিন এসেছিল সেদিন মুগ্ধর মুখে খুব ছোট ছোট দাড়ি ছিল। এখন সেগুলো অনেক বড় হয়ে গেছে। তিতির সেদিকে তাকিয়েছিল। মুগ্ধকে এখন আরও বড় বড় লাগছে। তিতির মুগ্ধর গলার পিছনে দুহাত বেঁধে রেখেছিল। হঠাৎ একটা হাত দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে আরেকটা হাত নামিয়ে মুগ্ধর দাড়িতে রাখল। মুগ্ধ চমকে তাকালো তিতিরের দিকে। তিতির লজ্জা পেয়ে ওর দাড়ি ছেড়ে দিয়ে আবার গলার পিছনে হাত বাঁধল। রেমাক্রি ফিরতে ফিরতে বিকাল 5টা বাজল। সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল। তারপর যে যার মতো রেস্ট নিচ্ছিল। তিতির বিছানায় উপুর হয়ে শুয়েছিল। খুব ক্লান্ত লাগছিল। পাগুলো যেন ভেঙে আসছিল। জানালাগুলো নিচু হওয়ার কারণে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নদী, পাহাড় সবই দেখতে পাচ্ছিল তিতির। হঠাৎ বারান্দায় মুগ্ধকে দেখা গেল। মুগ্ধ ওকে দেখতে পেয়েই জিজ্ঞেস করল, কি ব্যাপার? ঘুমকুমারি না ঘুমিয়ে তাকিয়ে আছে যে? আমার এত ক্লান্ত লাগছে যে ঘুমাতেও পারছি না। আরে ঘুরতে আসলে ওরকম একটু আধটু হয়। রাতে একবারে ঘুমিও। এখন চলো তো। কোথায়? রেমাক্রি বাজারে যাব। চলো, মজা হবে। কি মজা? বাজারে কতরকম ফল, সবজি ওঠে। সব তুমি চিনবেও না। না প্লিজ, আমি যাব না, আপনি যান। আমি এখন আরও হাঁটলে মরেই যাব। তুমি হাঁটলা কখন? কোলে কোলেই তো গেলে আসলে। আর জলপ্রপাতের পানিতে? সেখানেও তো কোলেই ছিলে। তিতির অবাক হয়ে বলল, মানুষের উপকার করে আবার খোঁটা দিচ্ছেন? কি খারাপ আপনি? সেটা তো অবশ্যই। আপনি যান, আমি যাব না। কোলে করে নিলে যাবে?
তিতির মুগ্ধর দিকে তাকিয়ে হেসে দিল। মুগ্ধও হেসে দিল, তারপর বলল, আচ্ছা তুমি রেস্ট নাও, আমি যাই। তিতির কখন ঘুমিয়ে পড়েছিল তা ওর মনে নেই। ঘুম ভাঙল দোলার ডাকে। উঠতেই দোলা বলল, আহা ঘুমিয়েছিলে, ওদিকে তোমার আশিক তো তোমাকে ছাড়া মরেই যাচ্ছিল। মনের দুঃখে শেষে রান্নাই করতে চলে গেল। তিতির লজ্জা পেয়ে হাসল। দোলা বলল, আরে এত লজ্জার কি আছে, আমিই তো। না আসলে তেমন কিছু না। ঈশার লজ্জা পেয়ে মিথ্যে বলতে হবে না। আমরা এতক্ষণ তোমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনছিলাম। কোন গল্প? ডাকাতের হাত থেকে পালিয়ে বাঁচার গল্প। ওহ, তাই তো বলি দুজনের মধ্যে এত ভাব হলো কখন? তিতির কি বলবে, লজ্জায় তো শেষ হয়ে যাচ্ছিল। দোলা বলল, তুমি খুব লাকি বুঝলে, তোমার আগে কোনো মেয়েকে ভাইয়া এতটা প্রায়োরিটি দেয়নি। ওদের একটা কাজিন আছে ইকরা, ভাইয়াকে পাগলের মতো লাভ করে আর ভাইয়া পাত্তাই দেয় না। হঠাৎ তিতিরের মনে পড়ল সেই মেসেজ দেয়, পেরা, সেই ইকরা নয় তো? কিন্তু সে তো ভার্সিটির, কাজিন তো না। নাকি কাজিনই বাট একই ভার্সিটিতে পড়ে? দোলা বলল, এই বলো না, কিভাবে প্রপোজ করল? তিতির বলল, প্রপোজ? তুমি ভুল ভাবছ, সত্যি প্রপোজ করেনি, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। দোলা অবাক হয়ে বলল, ভাইয়াও তাই বলল, কিন্তু বিশ্বাস করিনি। আই মিন তোমাদের মধ্যে রিলেশনশিপ চলছে সে ব্যাপারে আমি শিওর ছিলাম, তা না হলে কোলে নেয়া। একই দড়িতে পানিতে নামা, দুজনের কথাবার্তা, দুজনের দিকে তাকানো, এসব কিভাবে সম্ভব? তিতির এবার বলল, আসলে আমি ওনাকে পছন্দ করি। উনিও হয়তো করে কিন্তু কিছু বলেনি তো কখনো, তাই শিওর না। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি তাহলে ওকে বলে দাও তোমার ফিলিংসের কথা। না না, আমি বলতে পারবো না। কেন? উনি যদি পছন্দ না করে আর রিজেক্ট করে তাহলে মানতে পারবো না। তার চেয়ে অপেক্ষা করি। সে কি রিজেক্ট কেন করবে? হতেও তো পারে ওনার আমাকে পছন্দ না। আফটারঅলও মাত্র 3-4 দিন ধরে চিনি আমরা একে অপরকে। আরে আমরা তো চিনি ভাইয়াকে। ও ভালো না বাসলে এরকম করতই না। তবু আমি অপেক্ষা করব আপু। কতদিন অপেক্ষা করবে? এর মধ্যে যদি অন্য কেউ ঢুকে পড়ে আর ভাইয়া তার হয়ে যায়? উনি আমার হলে কখনোই অন্য কেউ ঢুকে পড়তে পারবে না। আর ঢুকলেও উনি তার হবে না। হলে বুঝতে হবে আমি ভুল ভেবেছি। উনি আসলে আমাকে ফিল করেনি। হায় আল্লাহ, কোন দুনিয়ায় আছি? তিতির দোলার হাত ধরে বলল, প্লিজ আপু আমাকে ছুঁয়ে বলো যে তুমি ওনাকে আমার ফিলিংসের কথা কিছু বলবে না। আমি চাই উনি নিজ থেকে আমাকে বুঝুক আর প্রপোজ করুক। দোলা তিতিরের হাত ধরে হেসে বলল, আচ্ছা বলবো না। দোয়া করি খুব তাড়াতাড়ি আমার বড় যা হয়ে যাও। তিতির লজ্জা পেয়ে গেল। দোলা হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। রাতে সবাই খেতে বসেছে। তিতির বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল মুগ্ধরই কথা। এমন সময় পিছন থেকে মুগ্ধ বলল, এই সুন্দরী, আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। মোটেই খোঁজেননি, আমি এখানেই ছিলাম। মুগ্ধ হেসে বলল, আচ্ছা আচ্ছা, তোমার ক্লান্তি গেছে? তিতির হেসে বলল, হুম, ঘুমিয়েছি না, পা ব্যথা আছে। এত হাঁটিনি তো কখনো। ওহ, হোম ডিনার করে একটা প্যারাসিটামল খেয়ে নিও, ব্যথা কমে যাবে। আচ্ছা, তোমার জন্য বাঁশ রেঁধেছি, চলো খাবে। কি? মুগ্ধ হেসে বলল, বান্দরবানে বলেছিলাম না বাঁশ কুড়ুইল খাওয়াবো সুযোগ পেলে, ওটাই রান্না করেছি। ওটা আনতেই বাজারে গিয়েছিলাম। বাঁশ কুড়ুইলটা সত্যি অসাধারণ ছিল, নরম নরম আর খুব টেস্টি। চিকেন দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছে মুগ্ধ। তিতিরের মনে হলো এত সুস্বাদু খাবার ও আর খায়নি। খেতে খেতে মুগ্ধর দিকে তাকিয়ে মনে মনে বলছিল, আমি আপনার কাছ থেকে সব রান্না শিখব। তারপর আর আপনাকে রাঁধতে দেব না, আমি আপনাকে রেঁধে খাওয়াবো। খুব ভোরে ওরা রওনা দিয়েছিল যাতে রাতে থানচিতে থাকতে না হয়। কারণ থানচি জায়গাটা কারোরই তেমন পছন্দ হয়নি। সন্ধ্যার মধ্যেই ওরা বান্দরবন পৌঁছল। তারপর রাতের বাসে ঢাকার বাসেও তিতির মুগ্ধ পাশাপাশি বসল। তিতিরের মন খারাপ লাগছিল। পথ তো শেষ হয়ে যাচ্ছে, মুগ্ধ এখনও কিছু বলল না। মুগ্ধ আরও টুকটাক কত গল্প করছে, ম্যাক্সিমাম ট্রাভেলিং রিলেটেড। 10 দিনের ট্যুর 5 দিনে শেষ হয়ে গেল পারমিশন না পাওয়ার কারণে। 40% টাকা ফেরত পেল। এই টাকা দিয়ে তো অন্য কোথাও ঘুরে আসা যায়। তিতিরের ইচ্ছে করছে মুগ্ধর সাথে অন্য কোথাও চলে যেতে, কিন্তু ও কখনোই তা বলতে পারবে না। এত চিন্তার মধ্যেও ও বেশ কয়েকবার ঘুমাল, উঠল, গল্প করল, কিন্তু মুগ্ধ কিছুই বলল না। আস্তে আস্তে একসময় সকাল হল। বাস চলে এল ঢাকায়।
মুগ্ধ আর তিতিরের গন্তব্য একই জায়গা, ধানমন্ডি 11 নম্বর রোড। দুজনে একটা সিএনজি নিল। তিতিরের বাসার সামনে এসে মুগ্ধ সিএনজি ছেড়ে দিল। একটা বাসা পরেই ওর বাসা, হেঁটেই চলে যেতে পারবে। দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে তিতিরের বাসার সামনে রাস্তার অপোজিটে। দুজনেরই মন খারাপ। কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না, ভেবে পেল না কি বলবে। একসময় মুগ্ধ ম্লান হেসে বলল, ওকে বাসায় যাও তাহলে। হ্যাঁ যাচ্ছি। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, সাবধানে থেকো। আপনিও ভালো থাকবেন। তিতির আর দাঁড়াল না, চলে গেল। গেটের সামনে গিয়ে তিতির একবার পিছন ফিরে তাকাল। মুগ্ধ পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। ওকে ফিরে তাকাতে দেখেই হাসল। তিতিরও একবার হাসল, তারপর গেটের ভেতর ঢুকে গেল। তিতির ভেতরে যাওয়ার পর মুগ্ধ উল্টো ঘুরে নিজের বাসার দিকে হাঁটতে লাগল। বাসার গেটের ভেতর ঢুকতেই মনে পড়ল তিতিরের ফোন নাম্বারটাই তো আনা হয়নি। কোনোরকমে গেটটা খুলে দৌড় দিল। এক দৌড়ে চলে এল তিতিরের বাসার সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। অন্যদিকে এক সিঁড়ি উঠে দোতলার অর্ধেকে যেতেই তিতিরের খেয়াল হলো মুগ্ধর ফোন নাম্বার নেওয়া হয়নি। এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমতেই বাবার সাথে ধাক্কা লাগল। বাবা ওকে দেখে খুশিতে বলে উঠল, ওরে বাবা, আমার আম্মা দেখি 10 দিনের জায়গায় 5 দিনে এসে গেছে। কিন্তু আম্মা দৌড়াচ্ছে কেন? বাবা, সিএনজিতে আমার পার্স ফেলে এসেছি। এছাড়া আর বিশ্বাসযোগ্য কোন কথা খুঁজে পেল না তিতির। বাবা বলল, বাইরে তো কোন সিএনজি নেই। ওহ বাবা, আমি আরেকটু খুঁজে দেখি। নেই তো মা, বাদ দে। কি এমন ছিল পার্সে? টাকা। ওহ, তাতে কি হয়েছে? টাকা গেছে যাক, আমার মেয়ে তো সেফলি ফিরে এসেছে। বাবা, ওতে 5,000 টাকা ছিল। ট্যুরের টাকা বেঁচে যাওয়ার ফেরত পেয়েছি। আমি ভেবেছিলাম ওটা দিয়ে কিছু করব। বাবা আমি যাই। আরে মাত্র 5,000 টাকা? চল, আমি তোকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। এর জন্য নাকি আমার আম্মা এত সকালে বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে? তিতির মন খারাপ করে বাবার সাথে সিঁড়িতে উঠল। এত সকালে তুমি কোথায় গিয়েছিলে বাবা? নামাজ পড়তে গিয়েছিলাম। এত সকালে আর কোথায় যাব? চল চল, উপরে চল। আজ আমি নিজে বাজারে গিয়ে বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে আসব আমার আম্মার জন্য। কিন্তু তিতিরের অস্থির লাগছিল। এক একটা সিঁড়ি যেন এক একটা উঁচু পাহাড়ের চেয়েও বেশি উঁচু মনে হচ্ছিল। মুগ্ধ তিতিরকে না পেয়ে নিজের বাসায় ফিরে এল। ভালো লাগছে না কিছু। সারারাত বাসের ঝাঁকুনি আর তিতিরকে নির্ভয়ে অপলক দেখার লোভ, এই দুটো কারণে ঘুমাতে পারেনি ও। ভেবেছিল বাসায় এসে ঘুমাবে, কিন্তু কিসের ঘুম কিসের খাওয়া। তিতিরকে কিভাবে পাবে সেই চিন্তায়ও অস্থির। যদিও বাসা চেনে, কিন্তু কয় তলায় থাকে তা তো জানে না। আর জানলেও বাসায় গেলে তিতিরের প্রবলেম হতে পারে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো সাফিকে কল করলে নিশ্চয়ই তিতিরের নাম্বার পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে, সব গ্রুপ মেম্বারের ডিটেইল ওর কাছে থাকবে, এটাই স্বাভাবিক। সাথে সাথে কল করল সাফিকে। সাফি ফোন ধরছে না। উফ, এত বিরক্তিকর কেন ছেলেটা। সাফিকে অনেকবার ট্রাই করার পর দোলাকে ফোন করল। দোলা তো আরও এক ধাপ এগিয়ে, ফোনই বন্ধ। নিজের গালে নিজে 2টা চড় মারতে মন চাইছে। ও নিজেকে বুদ্ধিমান বলেই জানত, কখনো এমন কিছু করেনি যার জন্য পরে আফসোস করতে হয়েছে। সব সময় প্রতিকূল পরিস্থিতির জন্য রেডি থাকে, সব ব্যাপারে আগাম কনসার্ন থাকে। আর এখন তিতিরের ফোন নাম্বারটা আনতেই ভুলে গেল। এতটা বোকামি ও কিভাবে করল? হ্যাঁ, চলে আসার সময় প্রচণ্ড মন খারাপ হয়েছিল, তাই তেমন কিছুই বলতে পারেনি। কিন্তু ফোন নাম্বারটা তো আগে নিয়ে রাখা উচিত ছিল। ওর জন্য নীলগিরি থেকে পেনহোল্ডার, রেমাক্রি বাজার থেকে ডুমুর আর পাকা পেঁপে কিনেছিল, তাও দেয়া হয়নি। এত গাধা মুগ্ধ কবে হল? এবার সাফির মাকে কল করল মুগ্ধ। হ্যালো চাচি। হ্যাঁ মুগ্ধ বল বাবু। এই চাচি শোনো না, সাফি কি ঘুমাচ্ছে? ওকে এতবার কল দিলাম, ধরছেই না। মানে, ও তো তোর সাথেই ট্রিপে গেল, এখনো তো আসেইনি। তুই ওকে বাসায় খুঁজছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মুগ্ধ বুঝতেই পারছে চাচি এখন চিন্তায় পড়ে যাবে, তাই চাচিকে নিশ্চিন্ত করার জন্য বলল, ওহো আচ্ছা, আসলে আমি তো ওকে বান্দরবানে হারিয়ে ফেলেছিলাম বুঝলে। আমি এসে পড়েছি, তাই ভেবেছি সাফিও বুঝি এসে পড়েছে। তুমি চিন্তা করো না তো, ও এসে পড়বে। তুই যে বললি ফোন ধরছে না, তো কি হয়েছে? ফোনে তো কত প্রবলেমই হতে পারে। ওহ, তাও ঠিক। আচ্ছা চাচি রাখি, তুমি অত চিন্তা করো না। ফোন রেখেই মুগ্ধ আবার কল দিল সাফিকে। এবার ওর ফোন বিজি পাওয়া গেল।
যাক পাওয়া যাবে তাহলে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করল, কিন্তু বারবার ফোন বিজি আসছে। আজব তো, ছেলেটার কি ওয়েটিং সার্ভিসও অ্যাক্টিভ করা নেই? না, মনে পড়েছে, ওয়েটিং সার্ভিস তো চালুই আছে। কতই তো ওকে ওয়েটিং এ পেয়েছে। তাহলে উফ, আর কিছু ভালো লাগছিল না মুগ্ধর। মুগ্ধ সাফির ফোন বিজি পাবে না কেন? এদিকে তিতিরও তো সাফিকে অনবরত ফোন করছিল মুগ্ধর নাম্বারের জন্য। সাফি তো ফোনই ধরছে না। হঠাৎ তিতিরের মনে পড়ল বাবাকে না মুগ্ধর ফোন দিয়ে ফোন করেছিল। ইয়েস, এত সহজে নাম্বারটা পাবে ভাবেনি ও। দৌড়ে বাবার ঘরে চলে গেল। বাবা রেডি হচ্ছিল বাইরে যাওয়ার জন্য। তিতির বলল, বাবা একটু ফোনটা নেই, জরুরি কল করার ছিল। আমার ফোনে না ব্যালেন্স নেই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। তিতির ফোন নিয়ে নিজের ঘরে চলে গেল। তারপর ভাবতে লাগল কবে কখন ফোন করেছিল। হ্যাঁ, মনে পড়েছে, সকালে ফোন করেছিল। গতকাল সকালে ছিল রাস্তায়, গত পরশু সকালে ছিল নাফাখুম। তার মানে পরশুর আগের দিন কল করেছিল। কল লিস্ট চেক করতে গিয়ে মহাবিপদে পড়ল তিতির। কারণ অনেক আননোন নাম্বার ছিল। এটা কোনো কথা? বাবা এত কথা কার সাথে বলে? যাই হোক, বাবাকে ফোন ফেরত দিতে হবে, তাই ফটাফট সেদিন সকাল থেকে 12টা পর্যন্ত যত কল এসেছে সব তুলে নিল একটা ডায়েরিতে। তারপর এক দৌড়ে গিয়ে ফোনটা বাবাকে ফেরত দিয়ে আরেক দৌড়ে ফিরে আসলো ঘরে। সব মিলিয়ে 8টা নাম্বার পাওয়া গেছে, তার মধ্যে 3টা এয়ারটেল। হায় খোদা, এগুলো কেন তুলল ও? ওর এয়ারটেলে নেটওয়ার্ক ছিল না বলেই তো মুগ্ধর নাম্বার থেকে কল করেছিল। ওগুলো বাদ দিলে থাকে 5টা নাম্বার। প্রথমটাতে কল দিল, হ্যালো। ওপাশ থেকে কর্কশ মহিলা কণ্ঠে, হ্যালো ক্যাডা? ক্যাডা আপনি? তিতির ফট করে লাইনটা কেটে দিল। এটাও বাদ। পরের নাম্বারটাতে কল দিল। ওপাশ থেকে বলল, হ্যালো তিতির আফা। তিতির অবাক, আপনি কে ভাই? আফা, আমি শরীফ। শরীফ ওদের দারোয়ান। কি বলবে? বলল, ও আচ্ছা শরীফ ভাই, আমি না একজনকে ফোন করতে গিয়ে ভুলে আপনাকে কল দিয়ে ফেলেছি। আচ্ছা রাখি। আচ্ছা আফা। দুটো গেল। তৃতীয় নাম্বারটা টাইপ করতেই দেখল এটা অলরেডি ওর ফোনবুকে আছে। ভাইয়ার এক্সট্রা ফোনের নাম্বার, নতুন নিয়েছে। 3টা গেল। চতুর্থ নাম্বারটাতে কল করতেই একটা কর্কশ আর রাগী লোকের ভয়েস পাওয়া গেল। ঝাড়ি দিয়ে বলল, হ্যালো কে? উফ, এই মানুষগুলোর কি আর কোনো কাজ নেই? অলওয়েজ রামগরুরের ছানার মতো মুখ করে বসে থাকে আর কাউকে পেলেই ঝাড়ি মারে। বাবার সাথে এদের এমন কি কাজ? যাই হোক, কি বলবে ও? যদি বাবার কেউ হয় তাই। মুগ্ধ বলছেন? কথা তো জিজ্ঞেস করা যায় না। আর জিজ্ঞেস করবেই বা কেন? ওর মুগ্ধ কখনো এভাবে কথা বলে না। মুগ্ধর ভয়েসটাও এমন কর্কশ না, কি মিষ্টি ভয়েস। খেয়ে ফেলতে ইচ্ছে করে। অযথা এই ব্যাটার সাথে কথা বলবে কেন ও? এমন সময় ওপাশ থেকে আবার বলল, ওই মিয়া কে আপনি? কথা কন না কেন? কথা কন, নাইলে ফোন রাখেন। আজাইরা ফোন দিয়া ফোনটারে বিজি কইরা রাখসে। যত্ত সব। ফোন রাখেন। তিতির ফট করে লাইনটা কেটে দিল। উফেই গুন্ডা টাইপ ব্যাটার সাথে বাবার কি সম্পর্ক কে জানে। পরের নাম্বারটায় ডায়াল করল অথচ জানলই না যে এটাই ছিল মুগ্ধ। ও তিতিরকে খোঁজার জন্য সাফিকে কল করছিল, তাই মাঝখানে অন্য কলের ডিস্টার্ব ফিল করাই ওরকম বিহেভ করেছে। পঞ্চম নাম্বারটা বন্ধ পেয়ে তিতির আবার সাফিকে কল করল, কিন্তু সাফির নাম্বার এখন বিজি। অদ্ভুত তো, এতক্ষণ ওর কল ধরেনি আর এখন অন্য কারো সাথে কথা বলছে। নিশ্চয়ই দোলা আপুর সাথে কথা বলছে, কিন্তু ওর কলগুলো দেখে একবার কি কল ব্যাক করা যেত না? কিন্তু তখন সাফির ফোন বিজি ছিল, কারণ মুগ্ধ তখন পাগলের মতো ফোন করে যাচ্ছিল সাফিকে। কিন্তু তিতির তা জানতেও পারল না। ওদিকে মুগ্ধও জানল না তিতির কতটা ব্যাকুল হয়ে আছে ওর জন্য। সারাটা দিন এরকমই চলতে থাকল। অবশেষে লাঞ্চের পর দুজনেই সাফিকে কল করে। সাফির নাম্বার বন্ধ পেল, কারণ ওদের দুজনের কলের তাড়নায় সাফির ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। আর সাফি সকাল থেকেই দোলার বাসায় মরার মতো ঘুমাচ্ছিল, তাই ও কারোরই কল ধরতে পারেনি। মুগ্ধ কললিস্ট ঘেটে তিতিরের বাবার নাম্বার পেয়ে গেছিল, কিন্তু ওর বাপকে কল দিলে ওর যদি কোনো প্রবলেম হয়, তাই দিল না। মুগ্ধ ভাবল সাফি বোধহয় ঘুমাচ্ছে, তা না হলে ফোন ধরত। তাছাড়া মুগ্ধ তো জানেই ট্যুর থেকে এসে সাফি সারাদিন ঘুমায়, আর হয়তো কথা বলার জন্য না চাচি ফোন করছিল বলে ওর ফোন বিজি ছিল। হ্যাঁ, তাই হবে, কারণ চাচিকে ফোন দেওয়ার আগে প্রত্যেকবার ফোন বেজে বেজে কেটে গেছে। চাচিকে ফোন দেওয়ার পর থেকেই বিজি। চাচিও না এত টেনশন করতে পারে। সাফি বাসায় যায়নি, আগে জানলে ও কখনোই চাচিকে কল দিত না। কোথায় গেল?
দোলার বাসায় নয়তো হতেও পারে। অপেক্ষা করতে লাগলো সাফি উঠে নিশ্চয়ই কল করবে। তখন তিতিরের নাম্বারও পাওয়া যাবে। শুধু শুধু ওর বাবাকে কল দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ও জানে সবুরের ফল মিষ্টি হয়। তিতির অপেক্ষা করতে করতে একসময় ধৈর্য হারিয়ে ফেলছিল। এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর তিতিরের বাইরে যাওয়ার একমাত্র উপায় হল ভার্সিটি কোচিং। আজ ক্লাস নেই, তবু বিকাল ৩টার দিকে ক্লাসের কথা বলে বের হলো তিতির। একটা বাসা পরেই মুগ্ধর বাসা। বাসার সামনে যেতেই দারোয়ান জিজ্ঞেস করল, আপা কাউকে খুঁজতেছেন? হ্যাঁ ভাই, আসলে আমি একজনকে হারিয়ে ফেলেছি। আমার কাছে ফোন নাম্বার নেই, কিন্তু উনি এই বাসাতেই থাকে। ও, নাম কি? ওনার নাম মুগ্ধ। এটা আবার কেমন নাম? যাই হোক আপা, এই বাসায় এই নামে তো লেউ থাকে না। একটু ভালো করে শিওর হয়ে বলেন না। লোকটা বলল, আসলে আমার কাছে সব ভাড়াটিয়া এবং তাদের সব মেম্বারদের নামের লিস্ট আছে। আমি এই বাসায় ৫ বছর ধরে আছি। সত্যি বলছি আপা, এই নামে এখানে কেউ নাই। তিতির মন খারাপ করে চলে আসল। মুগ্ধ ওকে মিথ্যে বলল। কিন্তু কেন মিথ্যে বলবে? প্রচণ্ড মন খারাপ হল। হেঁটে নিজের বাসা পর্যন্ত আসতে যেন পা ভেঙে আসছিল। বাসায় ঢুকল না তিতির। ছাদে চলে গেল। কিছুই ভালো লাগছে না ওর। বিকাল ৫টার দিকে বাসা থেকে বের হল মুগ্ধ। তিতিরের বাসার সামনে যাবে। কি করবে জানে না, কিন্তু যাবে। আর অপেক্ষা করতে পারছে না। গেট দিয়ে বের হয়ে আবার ফেরত আসলো, দারোয়ানকে ডেকে বলল, লিটন ভাই শোনো। জি ভাই বলেন। আমাকে খুঁজতে একটা মেয়ে আসতে পারে। তুমি তাকে নাম জিজ্ঞেস করবে। যদি নাম বলে তিতির তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবে। আচ্ছা। মুগ্ধ একথা বলে বের হয়ে যাচ্ছিল, কিন্তু আবার ফিরে আসলো। বলল, লিটন ভাই। বলেন ভাই। নাম জিজ্ঞেস করা লাগবে না। আসলে একজনই আসবে, নাম্বারটা দিয়ে দিও। লিটন হেসে বলল, আচ্ছা ভাই। মুগ্ধ বলল, আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, ও কিন্তু মেহবুবকে খুঁজবে না, মুগ্ধকে খুঁজবে। আমার ফ্যামিলি নেম মুগ্ধ, বুঝলা? এখানে ভার্সিটির ফ্রেন্ডদের সাথে থাকি তো, তাই এখানে সবাই ফরমাল নামটাই ডাকে। হায় হায় ভাই, আগে বলবেন না? কেন আসছিল? আর তুমি বলে দিছো মুগ্ধ এখানে থাকে না? হ্যাঁ ভাই, ৩টার দিকে আসছিল। খুব সুন্দরী একটা মেয়ে, অল্প বয়সী। কিন্তু ভাই, আপনের নাম যে মুগ্ধ তা তো আমি জানতাম না। সবাই তো দেখি আপনেরে মেহবুব বইলাই ডাকে। শীত, আমি যে কেন তোমাকে সকালে বললাম না। উফ ফফ। সরি ভাই। না না, ঠিক আছে। তুমি কেন সরি হবা? আমি তো তোমাকে আগে বলি নাই। মুগ্ধ সোজা চলে গেল তিতিরের বাসার সামনে। রাস্তার অপোজিটে দাঁড়িয়ে বাসার সব বারান্দা আর জানালাগুলোতে চোখ বুলাতে লাগল। এমনই একটা জায়গা, একটা চায়ের দোকানও নেই। ধুর, শুধু শুধু দাঁড়িয়ে থাকাটা খুবই অস্বস্তিকর। হঠাৎ দেখল একটা চাওয়ালা আসছে, যারা ফেরি করে চা বিক্রি করে। থামালো মুগ্ধ। ওই মামা, চা দাও তো। লোকটা রাস্তায় বসল। বলল, মামা কি চা দিমু? যা আছে সব দাও। চাওয়ালা বোকা হয়ে গেল। বলল, মানে? লেবু চা দাও। লোকটা একটা ওয়ান টাইম কাপে চা দিল। মানে এখন টাকা নিয়ে চলে যাবে। মুগ্ধ বলল, মামা তুমি আমার সাথে এখানে বসে থাকবা ১ ঘন্টা। কত টাকা নিবা? আমি এইখানে বইসা থাকমু কেন? আমি চা খাবো তাই। আর ঘন্টায় কত টাকা নিবা বলো, আমি দিব। ১ ঘন্টা ৫০ টাকা। আমি তোমাকে ১ ঘন্টায় ১০০ টাকা দিব। তুমি খুশি মনে বসে থাক আর আমাকে চা খাওয়াও। চাওয়ালা এই অফার পেয়ে খুশি হল। ১ ঘন্টা পার হয়ে গেছে। চাওয়ালাকে আরও ১ ঘন্টার জন্য কন্ট্যাক্ট করা হয়েছে। মুগ্ধ এই ১ ঘন্টায় কয় কাপ চা খেয়েছে তাও নিজেই জানে না। তাও ভালো, এই রাস্তাগুলো অনেক বড় বড় আর ভিড়ও থাকে না, তাই এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তেমন কারো নজরে আসেনি। কোনো বারান্দা বা জানালায়ও তিতিরকে দেখতে পায়নি। তিতির ছাদ থেকে নেমে এসেছে অনেকক্ষণ। ওর আর কিছুই ভালো লাগছে না। সাফিকে আবার কল দিল, নাম্বার বন্ধ। কিছুক্ষণের মধ্যেই ধুম করে বৃষ্টি নামল। কি যে দিন আসলো! পাহাড়ে পুরো শীত আসলেও ঢাকায় অল্প অল্প পড়তে শুরু করেছে। এই দিনে বৃষ্টি অবশ্য ভালোই লাগছে। তিতির বৃষ্টি দেখতে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকাতেই চোখ আটকে গেল অ্যাশ কালারের শার্ট পরা ছেলেটার দিকে। বৃষ্টিতে ভিজে ভিজে ওদের বাসার দিকে তাকিয়ে আছে, দৃষ্টি বারবার এদিক ওদিক করছে। এই ভরা সন্ধ্যার অন্ধকারেও মানুষটিকে চিনতে কষ্ট হল না তিতিরের। বুকের ভেতর থেকে একটা কান্না উঠে আসতে চাইল। এক অদ্ভুত আনন্দ অনুভূত হল। কিন্তু মুগ্ধ যে ওদের বারান্দার দিকে একবারও তাকাচ্ছে না। তিতির কয়েকবার হাত নাড়ল, মুগ্ধ দেখতে পেল না।
তিতির ভেতরে আসল। কি ছুঁড়ে মারবে কিছুই খুঁজে পাচ্ছিল না। অবশেষে ড্রেসিং টেবিলের উপর থেকে কয়েকটা লিপস্টিক নিয়ে একটা রুমালে বাঁধল। এই লিপস্টিকগুলোর আর দরকার নেই, এগুলোই নষ্ট হোক। তারপর তা নিয়ে বারান্দা থেকে ছুঁড়ে মারল মুগ্ধর গায়ে। মুগ্ধর গায়ে না লাগলেও মুগ্ধর সামনে এসেই পড়ল। তা দেখতে পেয়ে উপরে তাকাতেই তিতিরকে দেখতে পেল। মুগ্ধ ইশারা করল তিতিরকে নিচে নামতে। তিতির ইশারায় বোঝালো আসছে, কিন্তু বাসায় কি বলে বের হবে এই ভর সন্ধ্যায়, তাও বৃষ্টির মধ্যে। আশেপাশে তাকিয়ে দেখল ড্রয়িং রুমে কেউ নেই। কিছু না বলেই যাক তাহলে পড়ে যা হওয়ার হবে। তিতির চোরের মতো দরজা খুলে বেরিয়ে এল। এক দৌড়ে নিচে, সে সময় দারোয়ানও ছিল না গেটে। বাহ! দরজা খুলে বেরিয়ে গেল। হেঁটে হেঁটে নয়, এক দৌড়ে গিয়ে দাঁড়ালো মুগ্ধর সামনে। ততক্ষণে তিতিরও ভিজে সক্সপে। আর এক সেকেন্ডের অপেক্ষাও না করে মুগ্ধ বলল, আই লাভ ইউ তিতির। মুগ্ধর চুল, চোখের পাতা, ঠোঁট বেয়ে বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ছিল। তিতির রিপ্লাই দিতে গিয়েও পারল না। কথাটা যেন গলায় আটকে গেল। কেন এমন হল? খুশিতে ও কথাই বলতে পারছে না। এক পা এগিয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল তিতির। মুগ্ধ উত্তর পেয়ে গেল।